আরও জনশক্তি দিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অনুরোধ রাষ্ট্রপতির। আসিয়ান সংলাপে অংশীদার হতে মালয়েশিয়ার সমর্থন চান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ৭ দিনের রিমান্ডে। এবং সর্বশেষ জানাবো, টানা ১৪ দিন পর্যটক শূন্য সাজেক, কোটি কোটি টাকা লোকসান। শুনছিলেন শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। আরও জনশক্তি নিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে অনুরোধ রাষ্ট্রপতির। বাংলাদেশ থেকে যাতে আরও দক্ষ ও আধাদক্ষ জনশক্তি মালয়েশিয়ায় যেতে পারে, সে ব্যাপারে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা চেয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি শুক্রবার ৪ অক্টোবর বিকেলে বঙ্গভবনে তার সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাক্ষাৎকালে এ সহযোগিতা চান। এর আগে বঙ্গভবনে পৌঁছালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে ফুল দিয়ে স্বাগত জানান রাষ্ট্রপতি। আনোয়ার ইব্রাহিমকে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি প্রকাশ করে বলেন, তার এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও মালয়েশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্ক আগামীতে এক নতুন উচ্চতায় পৌঁছাবে। সাক্ষাৎকালে তারা পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়াদি, বিশেষ করে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ, অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা, শ্রম বাজার এবং রোহিঙ্গা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক সংস্কার কর্মসূচি বাস্তবায়নে মালয়েশিয়ার সহযোগিতা চান। মালয়েশিয়া আসিয়ানের সভাপতি হওয়ায় প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমকে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে আগ্রহী। মালয়েশিয়া এ ব্যাপারে বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতা করবে বলে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন। রাষ্ট্রপতি বলেন, মালয়েশিয়া বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম জনশক্তি রপ্তানির গন্তব্য। আগামীতে যেন আরও দক্ষ জনশক্তি মালয়েশিয়ায় যেতে পারে, সে বিষয়ে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সহযোগিতা কামনা করেন রাষ্ট্রপতি। সাক্ষাৎকালে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে মালয়েশিয়ার সম্পর্ক অত্যন্ত গভীর। বাংলাদেশের জনশক্তি মালয়েশিয়ার আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে আনোয়ার ইব্রাহিম সে দেশে জনশক্তি রপ্তানির ক্ষেত্রে স্বচ্ছ প্রক্রিয়া নিশ্চিত করার উপর জোর দেন। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা দেওয়ারও আশ্বাস দেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আসিয়ান সংলাপে অংশীদার হতে মালয়েশিয়ার সমর্থন চান ডক্টর মোহাম্মদ ইউনূস। অ্যাসোসিয়েশন অব সাউথ ইস্ট এশিয়ান নেশনস এর সেক্টরাল ডায়ালগ পার্টনার হতে বাংলাদেশের জন্য মালয়েশিয়ার সমর্থন চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার ৪ অক্টোবর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দ্বিপক্ষীয় বৈঠকের পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে যৌথ প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, আমরা ২০২৫ সালে আসিয়ানের আসন্ন সভাপতি পদে মালয়েশিয়াকে অভিনন্দন জানাই। আমরা আসিয়ানের সেক্টরাল ডায়ালগ পার্টনার হিসেবে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা আঞ্চলিক ফোরামে বাংলাদেশের অন্তর্ভুক্তির জন্য মালয়েশিয়ার সক্রিয় ভূমিকার অপেক্ষায় রয়েছি। মালয়েশিয়াকে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, আনোয়ার ইব্রাহিমের সফর বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ। ২ মাস আগে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর কোনো দেশের প্রধানমন্ত্রীর এটি হচ্ছে প্রথম বাংলাদেশ সফর। এ সফর অন্তর্বর্তী সরকারের প্রতি মালয়েশিয়ার সমর্থনের স্বীকৃতি। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে আমরা আমাদের ভ্রাতৃপ্রতিম দেশ মালয়েশিয়ার অবিচল সমর্থন ও সহযোগিতার প্রশংসা করি। দুই নেতার মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা সম্পর্কে তিনি বলেন, তারা উভয়েই দীর্ঘদিনের দ্বিপক্ষীয় ইস্যুগুলোকে জোরদার করার জন্য প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। প্রধান উপদেষ্টা বলেন, আলোচনায় বাংলাদেশের দ্বিতীয় বিপ্লব নজিরবিহীন গণ আন্দোলন বিশেষ গুরুত্ব পেয়েছে। অভিন্ন মূল্যবোধ, আস্থা ও জনগণের কল্যাণের স্বীকৃতির মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করার কথা উল্লেখ করে অধ্যাপক ইউনূস বলেন, তারা সহযোগিতা, বাণিজ্য ও বিনিয়োগ এবং সংস্কৃতির ক্ষেত্র নিয়ে আলোচনা করেছেন। তিনি বলেন, তারা মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বাংলাদেশ থেকে মিয়ানমারের নিরাপদ প্রত্যাবাসন করার বিষয় নিয়েও আলোচনা করেন। প্রধান উপদেষ্টা বলেন, দীর্ঘদিনের অমীমাংসিত রোহিঙ্গা ইস্যুটি সমাধানের জন্য তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ইস্যুটি আসিয়ান ফোরামে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করেছেন। আমরা পররাষ্ট্র উপদেষ্টা ও পররাষ্ট্র সচিব পর্যায়ে নিয়মিত দ্বিপক্ষীয় বৈঠক করার বিষয়ে সম্মত হয়েছি। শিক্ষার্থীরা তাদের স্বাধীনতা ও বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার জন্য তাদের জীবন বিসর্জন দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, অন্তর্বর্তী সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও ন্যায়বিচারপূর্ণ বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। ঢাকায় অনুষ্ঠেয় যৌথ কমিশনের বৈঠকের কথা উল্লেখ করে তিনি দুই দেশের মধ্যে একটি মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরের উপর জোর দেন। সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার ৭ দিনের রিমান্ডে। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গুলিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপ নিহতের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় নওগাঁ ১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক খাদ্যমন্ত্রী
সাধন চন্দ্র মজুমদারের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। শুক্রবার ৪ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুদ্দিন হোসাইন তার এই রিমান্ড মঞ্জুর করেন। এদিন দুপুরে সাধন চন্দ্র মজুমদারকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন এ মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক সৈয়দ ইমরুল শাহেদ। বিকেলে সেই আবেদনের শুনানি শেষে বিচারক তার ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে বৃহস্পতিবার ৩রা অক্টোবর রাত ৮:৩০টার দিকে রাজধানীর ভাটারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মামলার বিবরণীতে জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সরকার পতনের এক দফা চলাকালে গত ৪ আগস্ট রাজধানীর তেজগাঁও থানার কাউরান বাজার এলাকায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রমিজ উদ্দিন রূপ গুলিবিদ্ধ হয়ে মারা যান। এ ঘটনায় তার বাবা একেএম রকিবুল আহমেদ বাদী হয়ে তেজগাঁও থানায় মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২২৩ জনকে আসামি করা হয়েছে। টানা ১৪ দিন পর্যটক শূন্য সাজেক, কোটি কোটি টাকা লোকসান। অনিন্দ্যসুন্দর পার্বত্য জেলা রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালিকে বলা হয় পর্যটক আকর্ষণের প্রাণকেন্দ্র। সারা বছর এখানে পর্যটকদের ভিড় লেগেই থাকে। যে কোনো উৎসবের ছুটিতে তিল ধারণের ঠাঁই থাকে না। হোটেল না পেয়ে বাধ্য হয়ে অনেক পর্যটককে তাঁবু টাঙিয়ে রাত্রি যাপন করতেও দেখা যায় নিয়মিত। আর পর্যটকদের চাহিদার উপর ভিত্তি করে সাজেকে অসংখ্য কটেজ, হোটেল-মোটেল গড়ে উঠেছে পর্যটক নির্ভর অসংখ্য ব্যবসা প্রতিষ্ঠান। এ অঞ্চলের বেশিরভাগ মানুষের জীবিকা নির্বাহ করে পর্যটকদের উপজীব্য করেই। তবে সম্প্রতি সাজেক ভ্যালির এসব কটেজ, হোটেল ও মোটেল ফাঁকা। ব্যবসা প্রতিষ্ঠানগুলোতেও নেই বেচা-বিক্রি। একটানা গত ১৪ দিন ধরে কোনো পর্যটক নেই সাজেকে। যে কারণে সাজেক কটেজ এবং পরিবহন মালিকরা প্রায় ১৫ থেকে ১৬ কোটি টাকা ব্যবসা করতে পারেননি। আয় বঞ্চিত হয়েছে ৭ থেকে ৮ কোটি টাকা। লোকসান গুনেছে প্রায় কয়েক কোটি টাকা।